ফিরে এলাম বিরতির পর। যে খবরের দিকে এবার নজর রাখবো, মধ্যরাতে উত্তরপাড়া পুরসভার পাশে লাইট পোস্টে শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা। ঘন জনবসতিপূর্ণ এলাকায় আচমকা আগুনের জেরে আতঙ্ক ছড়ায়। আগুনের জেরে গোটা এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে। লোড বেশি হওয়ায় শর্ট সার্কিট, এমনটাই অনুমান দমকলের। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা বৈঠকে উঠে এলো জাহাঙ্গীর প্রসঙ্গ। সূত্রের খবর, গতকালকের বৈঠকে দুই তৃণমূল বিধায়ক প্রশ্ন করেন জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না। উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জাহাঙ্গীরের উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলা। সেই সঙ্গে এদিনের বৈঠকে একাধিক কর্মসূচিরও ঘোষণা করে তৃণমূল, জানিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। পুনর্নির্বাচনের দুদিন আগে ময়দান ছেড়ে পালিয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। আর সেদিনই খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে তৃণমূলের দুই বিধায়ক প্রশ্ন তুললেন জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না। যে দুই তৃণমূল বিধায়ক এই প্রশ্ন তোলেন তারা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতায় পুনর্নির্বাচন রয়েছে, কিন্তু তার 48 ঘন্টা আগেই ময়দান ছেড়ে পালিয়েছেন স্বঘোষিত পুষ্পা অর্থাৎ তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। ফলতা বিধানসভা কেন্দ্রটি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত, যেখানকার সাংসদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাহাঙ্গীর খান তাঁর ঘনিষ্ঠ বলেই পরিচিত, কিন্তু ফলতার পুনর্নির্বাচনের আগে সেখানে প্রচারে যাননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকে জাহাঙ্গীর খানের বহিষ্কারের দাবি তোলেন তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তারা প্রশ্ন করেন জাহাঙ্গীর খানকে কেন দল থেকে বহিষ্কার করা হচ্ছে না। মাঝপথে ময়দান ছেড়ে পালিয়ে গেছেন তিনি। তার এই সিদ্ধান্ত দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকারক, এতে দলীয় কর্মীদের মনোবলে চিড় ধরবে। উত্তরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জাহাঙ্গীর খানের উচিত ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলে নেওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, জাহাঙ্গীর খানের পুনর্নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। সেখানে পরিষ্কার বলা হয়েছে জাহাঙ্গীর খানের সিদ্ধান্ত তার ব্যক্তিগত সিদ্ধান্ত, দলের নয়। তার এই ধরনের আচরণের নিন্দাও করা হয়েছে। জাহাঙ্গীর একটি গুন্ডা ছিল এবং অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড, এটা আমরা দেখেছি। তত গুন্ডাগুলো অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হয়েছিল। জাহাঙ্গীর সরে দাঁড়িয়েছে, ঢুকে গেছে গর্তে, এটা ফলতার মহিলাদের জয়, আমি স্যালিউট জানাই তাদের। এবারের বিধানসভা ভোটে ধরাশায়ী হয়েছে তৃণমূল, তারপরই দলের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের বহু নেতা। সূত্রে খবর, মঙ্গলবার কালীঘাটের বৈঠকে সেই বিষয়টিও উঠে আসে। সূত্রের খবর, বৈঠকে কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহার মতো বিধায়করা বলেন, এখন দলের যা অবস্থা তাতে মন খুলে কথা বলতে দিতে হবে সকল নেতাকর্মীদের। এই পরিস্থিতিতেই তো দলের নেতাদের মাঠে নামা উচিত, কর্মীদের পাশে দাঁড়ানো উচিত তাদের। দলের নেতারাই যদি ঘরে বসে থাকেন তাহলে কর্মীদের মনোবল ফিরবে কিভাবে? দল তার অবস্থান জানিয়েছে, এটা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত, এটা দলের সঙ্গে আলোচনা না করে নিয়েছেন। এ বিষয়ে দল যা বলার অফিসিয়ালি পোস্ট করে বলেছে। যেদিন সরে দাঁড়ানোর শেষ দিন ছিল নির্বাচন কমিশনের ইস্যু করার ডেট, সেই দিন যদি সরে দাঁড়াতেন তাহলে সরে দাঁড়ানো হতো। কুকুটিন বাদশা ছিল হচ্ছে এইসব লোকেরা, এবং সারা পশ্চিমবঙ্গে 15 বছরে তৃণমূলের আমলে বহু এরম লেয়ারি তৈরি হয়েছে, যেখানে কোনো না কোনো হুমায়ুন, বাবর, জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এরা শাসন করত। সূত্রে খবর, আগামী দিনে কোন পথে এগোবে তৃণমূল, কি কর্মসূচি নেওয়া হবে সে ব্যাপারেও আলোচনা হয় বৈঠকে। তৃণমূল সূত্রে খবর, আগামী দিনে রাজ্য জুড়ে একাধিক স্টেশনে হকার উচ্ছেদের প্রতিবাদে পথে নামবে তৃণমূল। বৃহস্পতিবার জীবন জীবিকা রক্ষা কমিটির ব্যানারে হাওড়া, শিয়ালদা, বালিগঞ্জ স্টেশনের সামনে সভার আয়োজন করা হবে। ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগেও পথে নামতে পারে তৃণমূল। বুধবার বিধানসভা চত্বরে আম্বেদকরের মূর্তির নিচে অবস্থানে বসতে পারেন তৃণমূলের বিধায়করা, কিন্তু ভরাডুবির পর এই ওষুধে কি কাজ হবে সেটাই দেখা। আসাবুল হোসেন, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে পুলিশের ওপর হামলা এবং ফাঁড়িতে তাণ্ডবের ঘটনায় আসানসোলের যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আরও কড়া পদক্ষেপ করল পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরে এই ঘটনায় হামলাকারীদের থেকে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া শুরু করল প্রশাসন। পাশাপাশি আসানসোল দুর্গাপুর কমিশনারেটের তরফে করা হলো মাইকে প্রচার। আসানসোলে পুলিশের ওপর হামলা এবং তাণ্ডবের ঘটনায় আরও কড়া পদক্ষেপ করল পুলিশ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার পরই এবার হামলাকারীদের থেকে ক্ষতিপূরণ আদায়ের প্রক্রিয়া শুরু করল প্রশাসন। যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা ওখানকার যারা ইনভলভ আছে এর মধ্যে তাদের কাছ থেকে এই কম্পেনসেশনটা আমরা রিকভারি করব। এই প্রসেসটা আজ থেকে আরম্ভ হয়েছে। শুক্রবার আসানসোলে তাণ্ডব চলে পুলিশ ফাঁড়িতে। দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাননি পুলিশ কর্মীরাও। এই ঘটনার পরই কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा। সোমবার মুখ্যমন্ত্রীর এই বার্তার পরই মাইকে প্রচার করা হয়েছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের তরফে। ক্ষতিপূরণ সংক্রান্ত নোটিশ সাঁটানো হয় এলাকার বিভিন্ন প্রান্তে। जहांगीर मोहल्ला क्षेत्र में 15/5/2026 को घटित हिंसात्मक घटना के संबंध में आसनसोल नॉर्थ थाना में एक मामला दर्ज किया गया है। तो उक्त घटना की सरकारी संपत्ति को हुए नुकसान के संबंध में पश्चिम बंगाल मेंटेनेंस एंड पब्लिक ऑर्डर एक्ट 1972 के धारा 15C के अंतर्गत सामूहिक क्षतिपूर्ति विधान हेतु सरकारी जांच प्रक्रिया आरंभ की गई है। 15 মেতে আমাদের যে জাহাঙ্গীর মোল্লা টাউন আউটপোস্টে একটা ইনসিডেন্ট হয়েছিল, আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, যেখানে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেবকে অথরাইজ করা হয়েছে। যে প্রপার্টি ড্যামেজ হয়েছে সেটা ওখানকার যারা ইনভলভ আছে এর মধ্যে তাদের কাছ থেকে এই কম্পেনসেশনটা আমরা রিকভারি করব। যদি কম্পেনসেশন না দিতে পারে, রিকভারি যে আইনগুলো আছে, সিভিল প্রসেস আছে, সেগুলো হবে। ওয়েস্ট বেঙ্গল পাবলিক মেইনটেনেন্স যে অ্যাক্ট 1972 সালে, সেটা 17 সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছে তাতে এই ধারাটি যুক্ত করা হয়েছে, যেখানে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে যদি কোনো পাবলিক প্রপার্টি একজন বা একাধিক ব্যক্তি ড্যামেজ করে তাহলে সেই আইনে ক্ষমতা দেওয়া হয়েছে সরকারের কাছে যে ড্যামেজটি হলো তার ইকুইভ্যালেন্ট টাকা রিকভারি করার জন্য। আসানসোল কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে হয়েছে 31। কৌশিক গাতাইত ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। পরীক্ষার মূল্যায়ন বিতর্কের পরে দিনভর লিঙ্কেও বিভ্রাট। বিতর্কের মুখে দিন বাড়ল সিবিএসই দ্বাদশের পুনর্মূল্যায়নে। 22শে মের বদলে একদিন বাড়িয়ে 23শে মে পর্যন্ত আবেদন করা যাবে। এবারই প্রথম সিবিএসই উত্তরপত্র মূল্যায়ন হয়েছে ওএসএম পদ্ধতিতে। সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। বুধবারই প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের রেজাল্ট। সিবিএসই দ্বাদশে এবার পাশের হার কমেছে 3.19%। পরীক্ষার পরে পুনর্মূল্যায়নের আবেদনেও দিনভর ভোগান্তি চলেছে। পরীক্ষার মূল্যায়ন বিতর্কের পরে দিনভর লিঙ্কেও বিভ্রাট। বিতর্কের মুখে দিন বাড়ল সিবিএসই দ্বাদশের পুনর্মূল্যায়নে। 22শে মের বদলে একদিন বাড়িয়ে 23শে মে পর্যন্ত আবেদন করা যাবে। এবারই প্রথম সিবিএসই উত্তরপত্র মূল্যায়ন হয়েছে ওএসএম পদ্ধতিতে। আর সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলেছেন পরীক্ষার্থী এবং অভিভাবকরা। বুধবারই প্রকাশিত হয়েছে সিবিএসই দ্বাদশের রেজাল্ট। সিবিএসই দ্বাদশে এবার পাশের হার কমেছে 3.19%। পরীক্ষার পরে পুনর্মূল্যায়নের আবেদনেও দিনভর ভোগান্তি চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।